শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রর ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির দিবস কিভাবে নির্ণয় করতে হয় এবং প্রাপ্য নোট বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো রয়েছে সেগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা আজকের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তাহলে চলো শুরুতেই আমরা প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির দিবস কিভাবে নির্ণয় করব এই সংক্রান্ত আলোচনা আমরা শুরু করি। প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির দিবস দুইভাবে নির্ণয় করা যায়, একটি হচ্ছে মাসের ভিত্তিতে এবং আরেকটি হচ্ছে দিনের ভিত্তিতে। শুরুতেই আমরা দেখব কিভাবে মাসের ভিত্তিতে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করা যায়। এটি বলার আগেই শুরুতে একটু বলে নেই, আমরা গত আলোচনায় প্রাপ্য নোট সম্পর্কে জেনেছিলাম। প্রাপ্য নোট হচ্ছে একটি লিখিত প্রতিশ্রুতি। যখন আমরা ধারে পণ্য বিক্রয় করব অথবা কাউকে ধারে সেবা প্রদান করব তখন আমাদের প্রাপ্য হিসাব তৈরি হবে। সেই প্রাপ্য হিসাব যখন টাকা পরিশোধের জন্য আমাদেরকে লিখিত কোনো প্রতিশ্রুতি দিবে তখন সেই প্রাপ্য হিসাবটি প্রাপ্য নোটে রূপান্তর হয়ে যাবে। এই প্রাপ্য নোট আমাদের ব্যবসায়ের জন্য একটি চলতি সম্পদ। এখন প্রাপ্য নোটের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সুদের হার থাকতে পারে। এই প্রাপ্য নোটের মেয়াদ শেষ হওয়ার পরে এটির মূল্য কত দাঁড়ায় সেটি আমাদেরকে নির্ণয় করতে শিখতে হবে এবং প্রাপ্য নোটের দিবস কতদিন পর শেষ হবে বা কিভাবে শেষ হবে সেটি আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। মাস ভিত্তিতে যদি নোটের মেয়াদ প্রকাশিত হয়, অর্থাৎ নোটের গায়ে যদি লেখা থাকে যে এত মাস পরে নোটের মেয়াদ শেষ হবে, যেমন থাকতে পারে 1 মাস, 2 মাস অথবা 3 মাস। সাধারণত প্রাপ্য নোট 90 দিন মেয়াদি, কমপক্ষে 30 থেকে 90 দিন মেয়াদি হয়ে থাকে, এর বেশিও হতে পারে। যখন নোটের ভিতরে এরকম মাসের শর্তে প্রকাশিত হবে তখন নোট ইস্যুর যে তারিখটি ছিল, অর্থাৎ যেই তারিখে নোটটি দেওয়া হয়েছিল বা ইস্যু করা হয়েছিল সেই দিন থেকে মাস গণে গণে এর মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করতে হবে। আমরা একটি উদাহরণ দেখি। যেমন 1 জানুয়ারি তারিখে ইস্যুকৃত 6 মাস মেয়াদি একটি প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির তারিখ হবে 1 জুলাই। কিভাবে এটি আমরা নির্ণয় করব? যেহেতু মাস ভিত্তিতে বলা হয়েছে যে যেই দিন ইস্যু করা হবে সেই দিন থেকে মাস গণনা করে কোন মাসে কত দিন সেটা আমরা গণনা করব না, আমরা শুধু মাসের সংখ্যা গণনা করব। হোক সেটি 30 দিনের মাস অথবা 31 দিনের মাস, সেটি কোনো বিষয় নয়, আমরা শুধুমাত্র মাস গণনা করব, মাসের দিনের সংখ্যা যাই হোক না কেন। তাহলে 1 জানুয়ারি থেকে যদি গণনা শুরু করি, পরের মাসের 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি তারিখে আমাদের এই ফেব্রুয়ারি তারিখে 1 মাস পূর্ণ হবে। আবার ফেব্রুয়ারি থেকে মার্চের 1 তারিখে আমাদের 2 মাস পূর্ণ হবে। এভাবে করে যদি আমি গুনতে থাকি, 1 এপ্রিল আমার 3 মাস পূর্ণ হবে, 1 মে 4 মাস, 1 জুন 5 এবং 1 জুলাই গিয়ে আমার 6 মাস পূর্ণ হবে, যেটি আমার প্রশ্নে বলা ছিল যে এটি 6 মাস মেয়াদি একটি বিল। তাহলে মাসের ভিত্তিতে মেয়াদ পূর্তির দিবস নির্ণয় খুবই সহজ, অর্থাৎ যেদিন থেকে আমার তারিখ দেওয়া থাকে, নোট ইস্যুর তারিখ থাকে, সেদিন থেকে মাস গণে গণে আমার মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করতে হবে। এরপরে যদি মাসের শেষ তারিখে নোট ইস্যু করা হয়, আমরা আগে যেটি দেখেছিলাম এটি 1 তারিখ ইস্যু করা হয়েছিল, এখন যদি প্রশ্নে বলা থাকে যে মাসের শেষ তারিখ, তাহলে এর মেয়াদ পূর্তির তারিখও হবে মাসের শেষ তারিখ। সেই মাসটি যত দিনেরই হোক না কেন, মাসের শেষ তারিখে ইস্যু করা হলে মাস গুনে গুনে উক্ত মাসের শেষ তারিখই হবে ওই নোটের মেয়াদ পূর্তির তারিখ। এখানে দুইটি এক্সাম্পল আমরা দেখি, তাহলে বিষয়টি বুঝতে পারবো। প্রথমে বলা হয়েছে 31 জানুয়ারি তারিখে ইস্যুকৃত 1 মাস মেয়াদি, তার মানে নোটের মেয়াদ হচ্ছে 1 মাস এবং ইস্যু করা হয়েছে কবে? 31 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ তারিখে। তাহলে এই নোটের মেয়াদ পূর্তির তারিখ হবে পরবর্তী মাসের শেষ তারিখ। এখন ফেব্রুয়ারি মাস, জানুয়ারির পরবর্তী মাস ফেব্রুয়ারি,
ফেব্রুয়ারি মাস 28 দিনের হতে পারে অথবা 29 দিনের হতে পারে, সেটি নির্ভর করে ওই বছরটি কি অধিবর্ষ অথবা অধিবর্ষ নয়। তো সেটির আলোচনা আমরা পরে করব। আমরা কিভাবে বুঝবো যে কোন বছরটি অধিবর্ষ এবং কোন বছরটি অধিবর্ষ বা লিপ ইয়ার নয়, সেটি আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা এখান থেকে জানলাম যে কোনো নোট যদি মাসের শেষে ইস্যু করা হয় তাহলে মাস গুণে পরবর্তী মাসের বা পরবর্তী মাসগুলোর শেষ তারিখই হবে ওই নোটের মেয়াদপূর্তির দিবস। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি 31শে জুলাই তারিখে ইস্যুকৃত, তাহলে এই নোটের ইস্যুর তারিখ হচ্ছে 31শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের শেষ তারিখে এটি ইস্যু করা হয়েছে। 1 মাস মেয়াদি, তার মানে হচ্ছে এই নোটের মেয়াদ 1 মাস, তাহলে পরবর্তী মাসের শেষ তারিখ এটির মেয়াদ পূর্তির তারিখ হবে। তাহলে আমরা জানি জুলাই মাস 31, এর পরবর্তী মাস অগাস্ট 31 দিনের হয়, তাহলে অগাস্টের 31 তারিখই হবে এই নোটের মেয়াদ পূর্তির তারিখ। এরপরে আমরা জানব কোন মাসে কত দিন। এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি নাই জানি কোন মাসে কত দিন, তাহলে আমরা সঠিকভাবে মেয়াদ পূর্তির তারিখ বা দিবস নির্ণয় করতে পারবো না। তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে একটি ছবি দেয়া আছে, যেখানে একটি মুষ্টিবদ্ধ হাত দেখা যাচ্ছে। ঠিক এই মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে কোন মাসে কত দিন সেটি নির্ণয় করতে হয়। আমরা আমাদের হাতটি এভাবে মুষ্টিবদ্ধ করে, এই যে আঙ্গুলটি দেখা যাচ্ছে এটিকে বলে তর্জনী, এখান থেকে আমরা গণনা শুরু করব। যখন হাতের এই যে গিঁট দেখা যাচ্ছে বা গিরা বলে এটিকে, গিরার উপরে পড়বে গণনা, তখন এটি হবে 31, আর যখন নিচে পড়বে তখন সেই মাসটি হবে 30 দিনের। তবে ফেব্রুয়ারি মাসের বিষয়টি একটু অন্যরকম। তাহলে চলো আমরা গণনা শুরু করি। আমরা হাতটি এভাবে মুষ্টিবদ্ধ করে তর্জনী থেকে গণনা শুরু করব। তো জানুয়ারি মাস শুরুতে যেহেতু উপরে পড়েছে হাতের গিরার, তাই এটি হবে 31 দিনের। ফেব্রুয়ারিটা আমরা একটু পরে আলোচনা করি। এরপরে আছে মার্চ। মার্চের হিসাব যেহেতু হাতের গিটের উপরে পড়েছে, তাই এটি হবে 31 দিনের। এরপরে এপ্রিল। এপ্রিল যেহেতু নিচে পড়েছে 30 দিনের। তারপরে মে, হাতের গিটের উপরে পড়েছে, এটি 31। মের পরে জুন, যেহেতু এটি নিচে পড়েছে, এটি 30 দিনের মাস। এরপরে জুলাই। জুলাই যেহেতু সর্বশেষ হাতের গিটের উপরে পড়েছে, এটি 31 হবে। এখন আমার আঙ্গুল শেষ হয়ে গেছে, আমি আবার কিভাবে গণনা শুরু করতে পারি এটিও খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি তর্জনী থেকে গণনা করে করে একেবারে শেষ আঙ্গুল পর্যন্ত চলে আসব, তখন আমাকে আবার এই জায়গা থেকে আবার এইদিকে ব্যাক করতে হবে, অর্থাৎ আমাকে এভাবে করে এদিকে যেতে হবে। এদিকে গণনা শেষ হলে আবার এখান থেকে শুরুর দিকে আমাকে ব্যাক করতে হবে। তাহলে জুলাই যখন শেষ হয়ে যাবে, একবারে শেষ আঙ্গুলে চলে আসবে, আবার এখান থেকে আমরা অগাস্ট গণনা করব। এর মানে হচ্ছে জুলাই এবং অগাস্ট এই দুটি মাস, একমাত্র এই দুটি মাসই পাশাপাশি 31 দিনের হয়। তাহলে যখন এখান থেকে আবার শুরুর দিকে ব্যাক করব, অগাস্ট হবে 31 দিনের। এরপরে সেপ্টেম্বর মাস যেহেতু নিচে পড়েছে, সেটি 30 দিনের। তারপরে অক্টোবর উপরে পড়েছে হাতের গিটের, এটি 31 দিনের হবে। নভেম্বর নিচে পড়েছে, তাই এটি 30 দিন, এবং ডিসেম্বর 31 দিনের হবে। তো এইভাবে করে আমরা হাতের গিটের সাহায্যে পরীক্ষার হলে খুব সহজেই কোন মাসে কত দিন সেটি আমরা বের করতে পারি। এখন আসা যাক ফেব্রুয়ারি মাসের কথা। ফেব্রুয়ারি মাস কখনো কখনো 28 দিনের হয় এবং আবার কখনো কখনো 29 দিনে হতে পারে, সেটি খুব সহজে বের করা যায়। তো যে বছরে অঙ্ক দেয়া থাকবে যে সালটির, সেই সালটি যদি লিপ ইয়ার হয়, তাহলে আমরা ফেব্রুয়ারি মাসকে 29 দিনে গণনা করব। তবে বছরটি যদি লিপ ইয়ার না হয়, তাহলে আমরা 28 দিনে গণনা করব। এখন আমরা বুঝবো কিভাবে যে বছরটি লিপ ইয়ার অথবা লিপ ইয়ার নয়। তো যেই বছরের শেষের দুইটি সংখ্যা, যেমন এখানে 2008 আছে, এই 2008-এর শেষের দুইটি সংখ্যা হচ্ছে 08। যেই বছরের শেষের দুইটি সংখ্যাকে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে, মানে 4 দ্বারা ভাগ দেয়া যাবে, এবং এটি নিঃশেষে বিভাজ্য হবে, তখন আমরা বুঝবো যে ওই সালটি হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার।
এছাড়াও আমরা কয়েকটি সংখ্যা মনে রেখে খুব সহজেই লিপ ইয়ার মনে রাখতে পারি। যেমন ২০০৮ সাল এটি লিপ ইয়ার ছিল, ২০১২ সাল এটিও লিপ ইয়ার। এভাবে করে ৪ বছর পর পর আমরা জানি অধিবর্ষ হয়, মানে একদিন বাড়ে বছরে। বছরে ৪ বছর পর পর একদিন বাড়াকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। তখন ফেব্রুয়ারি মাসটি ২৯ দিনের হয়, আর বাকি মাসগুলো ঠিক থাকে। তো ১৬-র পরে ৪ বছর যোগ করলে ২০, তার মানে আমরা এখন যে ২০ সালে অবস্থান করছি, এই ২০ সালটিও ২০ সালে ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে আগামী ২৪ সাল এটিও হবে লিপ ইয়ার। তাহলে এভাবে করে ৪ কমিয়ে বাড়িয়ে আমি বুঝতে পারি খুব সহজেই বছরটি লিপ ইয়ার কিনা। তো পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে ওগুলো এত পিছনেরও থাকবে না, আবার খুব বেশি সামনেরও থাকার কথা নয়। যদি পিছে থাকেও সামনে থাকবে না এটা নিশ্চিত, কারণ কোনো অঙ্কে ভবিষ্যতের কোনো অঙ্ক এখানে দেয়া থাকবে না। তো যদি পিছনের কোনো অঙ্ক থাকে তাহলে আমরা ২০০৮ বা ২০০৪ থেকে বিয়োগ দিয়ে দিয়ে, যেমন ২০০০ সালটিও অধিবর্ষ, ঠিক ২০০০ সাল থেকে আমরা ৪ বছর বিয়োগ করলে ১৯৯৬ সাল হয়। এভাবে করে করে যদি খুব পিছনের কোনো অঙ্ক দেয়া থাকে, আমাদেরকে মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করতে বলে, আমরা ৪ বছর করে করে পিছনে যাব। পিছনে গিয়ে আমরা দেখব যে এটি অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ না হয়, এই যে এখানে যে সালগুলো উল্লেখ আছে এই সালগুলো বাদে বাকি যে বেজোড় সালগুলো আছে, যেমন ৯, ১০, ১১, এরপরে ১৩, ১৪, ১৫, তারপরে ১৬ তো অধিবর্ষ, ১৭, ১৮, ১৯, এই সালগুলো হচ্ছে লিপ ইয়ার নয়। তার মানে এই সালগুলোর অঙ্ক আসলে আমরা ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের ধরব। তো আশা করছি তোমাদের বিষয়টি খুব সহজেই তোমরা বিষয়টি বুঝে গেছো। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। এরপর আমরা শিখব মেয়াদ পূর্তির দিবস দিনের ভিত্তিতে কিভাবে নির্ণয় করতে হয়। যদি প্রাপ্য নোটের গায়ে এরকম শর্ত দেয়া থাকে যে নোটটির মেয়াদ ৩০ দিন, ৬০ দিন অথবা ৯০ দিন, অর্থাৎ আগে ছিল মাসের ভিত্তিতে, এখন যদি সরাসরি দিন উল্লেখ থাকে তাহলে আমরা বলতে পারি ওই প্রাপ্য নোটটি দিনের ভিত্তিতে শর্ত দেয়া। তাহলে আমাদেরকে আর মাস গুনে গুনে মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করতে হবে না বা নির্ণয় করা যাবে না। তখন আমাদেরকে প্রকৃত দিন গণনা করে মেয়াদ পূর্তির তারিখ নির্ণয় করতে হবে। এখন প্রকৃত দিন কি, সেটি হচ্ছে প্রতি মাসে কত দিন, কোন মাসে কত দিন, মাসের দিনের সংখ্যা কত, সেটিকে আমাদের বিবেচনায় আনতে হবে, যেটি আমরা মাসের ভিত্তিতে বিবেচনায় আনিনি। মাসের ভিত্তিতে মূল কথা ছিল যে মাস গণনা করে করে সেই মাসে দিনের সংখ্যা যাই হোক না কেন, প্রতি মাসকে একটা মাস হিসেবে গণ্য করা হবে, সেখানে মাসের সংখ্যা যাই হোক না কেন। কিন্তু দিনের ভিত্তিতে যখন আমরা প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির দিবস নির্ণয় করব, তখন প্রত্যেক মাসে কত দিন রয়েছে প্রত্যেকটা দিনকেই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। তো এখানে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, দিবস গণনার ক্ষেত্রে এই পদ্ধতিতে নোট ইস্যুর তারিখ বাদ দিতে হবে। অর্থাৎ যেই দিন নোট ইস্যু করা হয় সেটি প্রশ্নে বলা থাকবে যে জানুয়ারির ১ তারিখে নোট ইস্যু করা হলো, ওই ১ তারিখটি বাদ দিয়ে আমরা গণনা করব। অর্থাৎ ১ তারিখে নোট ইস্যু করা হলে আমরা ২ তারিখ থেকে গণনা শুরু করব। এরপরে মেয়াদ পূর্তির তারিখ অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ শুরুর তারিখ বাদ দিতে হবে, নোটটি যেদিন ইস্যু করা হয়েছে বা নোটের মেয়াদ যেদিন থেকে শুরু হয়েছে ওই দিনটি বাদ দিতে হবে, এবং যেদিন মেয়াদ পূর্তি হবে সেই দিনটি অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ গণায় ধরতে হবে বা বিবেচনা করতে হবে। তো আসো আমরা একটি এক্সাম্পল দিয়ে বিষয়টি পরিষ্কার হই। জুন ১৮ তারিখে ৯০ দিন মেয়াদি একটি নোট ইস্যু করা হয়। নোটটির মেয়াদ পূর্তির তারিখ কত? এখানে জুন ১৮ তারিখ হচ্ছে আমার নোট ইস্যুর তারিখ, এবং বলা আছে নোটটি ৯০ দিন মেয়াদি। তাহলে আমি যদি জুন ১৮ তারিখ থেকে গণনা শুরু করি, যেহেতু আগে বলা হয়েছে যেদিন নোট ইস্যু করা হবে সেই দিনটি গণায় ধরা যাবে না, বিবেচনা করা যাবে না, বাদ দিতে হবে। তাহলে আমাকে জুন ১৯ তারিখ থেকে গুনে গুনে ৯০তম দিনে যেতে হবে। এখন যেহেতু এটি দিনের ভিত্তিতে স্পষ্টভাবে বলাই আছে ৯০ দিন, তাই আমাকে প্রত্যেকটি দিনই বিবেচনায় আনতে হবে। তাহলে চলো আমরা কিভাবে এটিকে সমাধান করব দেখে নিই। তো
তো জুন মাসের 18 তারিখ বাদ দিয়ে যখন আমরা 19 তারিখ থেকে গণা শুরু করব জুন মাসে, আর অবশিষ্ট দিন থাকবে 12 দিন। এখন কোন মাসে কত দিন সেটি আমরা আগের টপিকেই মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমরা কিভাবে গণনা করতে হবে দেখে এসেছি। তো জুন মাসে আমার 12 দিন হলো। এর পরের মাসে জুলাই মাস যেহেতু 31 দিনের, আমি এটিও নিলাম। এরপরে আগস্ট 31 দিনের, এটিও নিলাম। এখন আমি হিসাব করে দেখি আমার 90 দিন হলো কিনা। আমি যোগ করে দেখলাম যে আমার 74 দিন হলো। জুন থেকে শুরু করে জুনের ছিল 12 দিন অবশিষ্ট দিন, এবং জুলাই আগস্ট পুরো মাসটি নিলাম, নিয়ে যোগ করে দেখলাম যে আমার 90 দিন মেয়াদ হলো কিনা। তো দেখা যাচ্ছে যে এখানে 74 দিন হয়েছে, এখনও আমার 90 দিন পূর্ণ হয়নি। তাহলে আমার আর কত দিন লাগে সেটি আমি একটু গণনা করে দেখে নিই। যখন আমি গণনা করব যে 90 দিন থেকে 74 দিন বাদ দিব, আমার আরও 16 দিন প্রয়োজন। তো আমি পরবর্তী মাসের আরও 16 দিন নিব। তো সেপ্টেম্বর মাসের 16 দিন নিলাম, নিয়ে এখন যখন আমি যোগ করব দেখা যাচ্ছে 90 দিন হয়েছে আমার। এর মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ হচ্ছে এই নোটের মেয়াদ পূর্তির তারিখ। তো আমি আবারও শুরু থেকে একটু রিভিউ করি। প্রশ্নে আমার যেই তারিখ দেওয়া থাকবে নোট ইস্যুর তারিখ, যদি সেটি দিনের ভিত্তিতে বা দিনের শর্তে দেয়া থাকে, আমি ইস্যুর তারিখটি বাদ দিয়ে পরবর্তী দিন থেকে গণা শুরু করব। তো জুনের 19 তারিখ থেকে গণা শুরু করলে মাস শেষ হওয়া পর্যন্ত আমার হাতে থাকে 12 দিন। এরপর আমি জুলাই পুরো মাস নিলাম, আগস্ট পুরো মাস নিলাম। এখন জুলাই আগস্ট হচ্ছে একমাত্র পাশাপাশি মাস যে মাস দুটো 31 দিনের হয়, তাই আমি দুটো মাসকে 31 দিনে লিখলাম। এখন 3টি মাস বসানোর পরে আমি একটু যোগ করে দেখার প্রয়োজন যে আসলে আমার 90 দিন হলো কিনা। তা আমি যোগ করে দেখলাম যে না, আমার 74 দিন হলো। তাহলে আর কত দিন লাগে? আমি 90 থেকে 74 বাদ দিলাম, দেখলাম যে 16 দিন প্রয়োজন। তাহলে পরবর্তী মাসে আমার 16তম দিনই হচ্ছে এই নোটের মেয়াদ পূর্তির দিবস। তা আশা করছি বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। এখানে একটি অঙ্ক দেয়া আছে, যে অঙ্কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2017-18-তে এসেছে। তার মানে এই টপিকটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে যেমন বোর্ড পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তেমনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। তো প্রশ্নটি হচ্ছে 1990 সালের 14ই আগস্ট তারিখে ইস্যুকৃত 120 দিন মেয়াদি একটি নোটের দেয় তারিখ বা মেয়াদ পূর্তির তারিখ কত হবে? তো এখানে তোমাকে যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে সেটি হচ্ছে 1990 সাল, এরপরে 14ই আগস্ট থেকে শুরু হয়েছে। তুমি যখন এটি ক্যালকুলেশন করবে তখন 15 তারিখ থেকে গণা শুরু করবে, কারণ যেহেতু এটি দিনের ভিত্তিতে বলাই আছে 120 দিন। দিনের ভিত্তিতে যখন প্রাপ্য নোট ইস্যু করা হয় তখন যেই দিন ইস্যু করা হয় ওই দিনটি বাদ দিয়ে পরবর্তী দিন থেকে গণা শুরু করা হয়। তাহলে 14ই আগস্ট ইস্যু করা হয়েছে, তো 15ই আগস্ট থেকে গুনে গুনে 120 দিন, 120তম দিন কোন তারিখে গিয়ে হয় সেটি হবে তোমার প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির তারিখ। তাহলে এটি তুমি করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম অংশ আলোচনা করেছি, এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশে আমাদের পুরো আলোচনা জুড়ে থাকবে প্রাপ্য নোট বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা। শুরুতেই আমরা প্রাপ্য নোট বিক্রয় নিয়ে কিছু তথ্য জানি। আমরা জানি প্রাপ্য নোট হচ্ছে ব্যবসায়ের চলতি সম্পদ। প্রাপ্য নোট একটি হস্তান্তরযোগ্য দলিল। হস্তান্তরযোগ্য দলিল মানে কি? অর্থাৎ প্রাপ্য নোটটি হস্তান্তর করা যায়, বিক্রয় করা যায়, একজনের হাত থেকে আরেকজনের হাতে দেয়া যায়। যেহেতু আগেই বলা হয়েছে প্রাপ্য নোটের মেয়াদ থাকে, তাই মেয়াদ পূর্তির পরে বা মেয়াদ পূর্তির দিন এই প্রাপ্য নোটের টাকা আদায় করা যায় বা পাওয়া যায়। এখন কারো যদি প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি হওয়ার আগেই টাকার প্রয়োজন হয়, তাহলে এই প্রাপ্য নোটটি যেহেতু হস্তান্তরযোগ্য দলিল, এটি হস্তান্তর করে বা কোনো পক্ষের কাছে বিক্রয় করে নগদ টাকা গ্রহণ করা যায়, নগদ অর্থে রূপান্তর করা যায়। এটিকেই বলে প্রাপ্য নোট বিক্রয়।
এখন এই প্রাপ্য নোটটি কার কার কাছে বিক্রয় করা যায়? প্রাপ্য নোটটি যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করা যাবে, কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো ব্যাংকের কাছে বাট্টাকরণের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ আমি প্রাপ্য নোটটি মেয়াদ পূর্তির আগেই যদি আমার টাকার প্রয়োজন হয়, তাহলে আমি কোনো ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের কাছে গিয়ে এটি বিক্রি করে দিয়ে নগদ টাকা নিয়ে আসবে। এখন এখানে যে বিষয়টি হচ্ছে, আমি যার কাছে বিক্রি করব সে তো আমাকে এমনি এমনি সেবা দিবে না, বা কাগজটি রেখে, প্রাপ্য নোটটি রেখে পুরো টাকা দিয়ে দিবে না। সে কিছু চার্জ কেটে রাখবে। এই চার্জকে আমরা বলবো বাট্টা, প্রাপ্য নোটের বাট্টাকরণ। এই চার্জটি যার কাছে নিয়ে আমরা নোটটি ভাঙাবো, সেটি ব্যক্তি হতে পারে, আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, অথবা কোনো ব্যাংক হতে পারে। এই ব্যাংক সে বাট্টাটি রেখে দিবে, বাকি টাকা আমাকে ফেরত দিবে। এরপরে আমরা একটি উদাহরণ দেখি। বলা আছে আলিফ ট্রেডার্স 2020 সালের জুলাই 1 তারিখে একটি 90 দিন মেয়াদি প্রাপ্য নোটে স্বীকৃতি পায়। তাহলে নোটের স্বীকৃতির তারিখ হচ্ছে জুলাই 1 তারিখ এবং নোটটি 90 দিন মেয়াদের। আচ্ছা, এরপরে সুদের হার বলা আছে 10%, অর্থাৎ এই নোটের উপর সুদ ধার্য করা হয়েছে। এটি একটি সুদসহ প্রাপ্য নোট। সুদের হার 10% এবং নোটের মূল্য হচ্ছে 2000 টাকা। এটিকে লিখিত মূল্য বলে। নোটের গায়ে যে মূল্য, সেটি হচ্ছে লিখিত মূল্য। প্রাপ্য নোটটি সোনালী ব্যাংকের কাছে জুলাই 16 তারিখে, তাহলে এই তারিখটি খুবই ইম্পর্টেন্ট। জুলাই 16 তারিখে 16% বাট্টায় বিক্রয় করা হয়। তাহলে ব্যাংক ওই নোটটি থেকে 16% বাট্টা কেটে রেখে বাকি টাকা আলিফ ট্রেডার্সকে ফেরত দিবে। এখন এই প্রশ্নটি থেকে আমাকে যেটি বের করতে হবে সেটা হচ্ছে ব্যাংক হতে নগদ প্রাপ্তির পরিমাণ, অর্থাৎ আলিফ ট্রেডার্স যে প্রাপ্য নোটটি নিয়ে ব্যাংকের কাছে গেল, ব্যাংক সেটি বাট্টা করে আলিফ ট্রেডার্সকে কত টাকা দিল সেটি এখানে বলা হয়েছে যে ব্যাংক হতে নগদ প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখি এটি কিভাবে আমরা সমাধান করতে পারি। তো উদাহরণটি উপরে রাখা হলো আমাদের অঙ্ক করার সুবিধার্থে। আমরা প্রথম ধাপে সুদসহ নোটের মূল্য নির্ণয় করব। এই যে আমাদের নোটের মূল্য 2000 টাকা আছে এবং এটার উপর 10% সুদ আছে এবং মেয়াদ আছে 90 দিন। তাহলে 90 দিন পার হলে 90তম দিনে গিয়ে এই 2000 টাকার নোটের সুদসহ মূল্য কত হবে সেটি আমরা শুরুতে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এখানে যে সূত্রটি দেওয়া আছে, নোটের লিখিত মূল্য লিখতে হবে, এর সাথে সুদ যোগ করলেই হয়ে যাবে সুদসহ নোটের মূল্য। নোটের মূল্য 2000 টাকা প্রশ্নেই দেওয়া আছে এবং সুদ কিভাবে বের করব? ওই 2000 টাকার উপর 10%। এখন আমরা জানি হিসাব বিজ্ঞানের সব পার্সেন্টেজ বা সুদের হার বাৎসরিক ভিত্তিতে। এই যে 10% এটি বাৎসরিক ভিত্তিতে, কিন্তু আমাদের নোটটি বাৎসরিক নয় বা 1 বছরের নয়, দেয়া আছে এখানে 90 দিনের। তাহলে 10% করলে যে সুদ বের হবে সেটি 1 বছরের, কিন্তু আমাদের 1 বছরের সুদ নেওয়া যাবে না, আমাদেরকে 90 দিনের সুদই ক্যালকুলেশন করতে হবে। এজন্য আমি 360 দিয়ে ভাগ দিয়ে 90 দিয়ে গুণ দিয়েছি। এখন 360 দিয়ে কেন ভাগ দিলাম? যেহেতু এই নোটটি দিনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে, তাই আমাকে দিনেই গণনা করতে হবে। আমরা জানি বছরে 365 দিন, তবে হিসাব বিজ্ঞানে গড়ে প্রতি মাসকে 30 দিনের ধরে 12 মাসে 3 বারং 36, 360 দিন গণনা করা হয়। আমরা চাইলে 365 দিন দিয়েও এখানে করতে পারি। তো আমি 360 দিন ধরে এটি করলাম। তোমরা যদি 365 দিয়ে করো তাও কোনো সমস্যা নেই। তো 10% করার পর যেহেতু আমার 1 বছরের সুদ বের হবে, আমি 1 বছরের সুদ নিব না। আমি 360 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করলে আমার 90 দিনের সুদ বের হবে 49 টাকা। তো আমার নোটের সুদসহ মূল্য দাঁড়ালো 2049 টাকা, অর্থাৎ 90তম দিনে গিয়ে আমার নোটের দাম হবে 2049 টাকা। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে আমি যেটি বের করব সেটি হচ্ছে বাট্টার মেয়াদ এবং বাট্টা খরচ। এই যে আমি 16 তারিখে গিয়ে ওই মাসেরই 1 তারিখে নোট পেলাম জুলাইয়ের, আর 16 তারিখে গিয়ে ব্যাংকের কাছে ভাঙালাম কারণ আমার টাকা প্রয়োজন। তো বাট্টার মেয়াদ বের করতে হবে। এখন বাট্টার মেয়াদ তো শুরুতে দেয়াই আছে 90 দিন, তাহলে আবার কেন বের করতে হবে? হ্যাঁ, যখন আমি ব্যাংকে গিয়ে এই নোটটি ভাঙাবো
সেদিন হচ্ছে 16 তারিখ, অর্থাৎ এই নোটটি আলিফ ট্রেডার্সের কাছে 16তম দিন পর্যন্ত তার হাতে ছিল। তাহলে যেহেতু এটি দিনের ভিত্তিতে প্রাপ্য নোট, যেদিন ইস্যু করা হয়েছে ওই দিন গণনা করা যাবে না, আমরা সেটি আগেই দেখে এসেছি। জুলাই 1 তারিখে ইস্যু করা হয়েছে, তাই আমরা জুলাই 1 তারিখ আর গণায় ধরবো না, আমরা 2 তারিখ থেকে গণা শুরু করব। এখন 2 তারিখ থেকে এই যে ব্যাংকে নিয়ে গেলাম 16 তারিখে, এই দিন পর্যন্ত মোট 15 দিন হয়। জুলাইয়ের 1 তারিখ বাদ দিয়ে 2 তারিখ থেকে গণনা করলে জুলাই 16 তারিখ পর্যন্ত, যেদিন আমি ব্যাংকে নিয়ে গেলাম এই নোটটা, আলিফ ট্রেডার্স এই নোটটিকে ব্যাংকে নিয়ে গেল 16 তারিখে, এই দিন পর্যন্ত 15 দিন হয়। এই 15 দিন নোটটি আলিফ ট্রেডার্সের হাতে ছিল। তো ব্যাংক এই 15 দিন হিসেব করবে না, বিবেচনায় আনবে না। ব্যাংক বিবেচনায় আনবে যেই দিন সে নোটটি হাতে পেয়েছে সেই দিন থেকে নোটের মেয়াদ পূর্তি পর্যন্ত ব্যাংক বিবেচনা করবে। তাই নোটের মেয়াদ 90 দিন থেকে যে কটি দিন নোটটি আলিফ ট্রেডার্সের হাতে ছিল ব্যাংকে উপস্থাপন করার আগ পর্যন্ত ওই কয়টা দিন বাদ দিতে হবে। তাই নোটের মোট যে মেয়াদ ছিল 90 দিন, এই 90 দিন থেকে 15 দিন বাদ দিতে হবে। অর্থাৎ ব্যাংকে যেদিন নোটটি উপস্থাপন করা হয় বা বিক্রয়ের জন্য আনা হয় সেই দিন থেকে 90তম দিন পর্যন্ত ওই নোটের অবশিষ্ট মেয়াদ ছিল 75 দিন। এটি হচ্ছে বাট্টার মেয়াদ। তো বাট্টা করার আগেই এটি আমাদেরকে বের করে নিতে হবে। তার মানে জুলাই 16 তারিখ থেকে 90তম দিন পর্যন্ত আমাদের ব্যাংকের হাতে বা ব্যাংকের হিসাবে ওই নোটের আর অবশিষ্ট দিন ছিল 75 দিন। এখন আমরা বাট্টা খরচ বের করব। বাট্টা খরচ বের করার আগে দেখতে হবে বাট্টার হার কত, অর্থাৎ ব্যাংক 16% করে বাট্টা খরচ কেটে রাখবে। তো আমাদের নোটের মেয়াদ সুদসহ পরিমাণ আমরা বের করেছি আগে। নোটটির মূল্য হচ্ছে 2000 টাকার সাথে আরও 49 টাকা সুদ যোগ হয়ে এখন এটির মূল্য দাঁড়িয়েছে 2049 টাকা। এই টাকার উপরে আমাকে 16% বাট্টা করতে হবে। এখন আগেই বলেছি যে কোনো পার্সেন্টেজ বাৎসরিক ভিত্তিতে হয় হিসাব বিজ্ঞানে। তো যেহেতু 16% বাৎসরিক, কিন্তু আমার এই অঙ্কটি বাৎসরিক নয়, আমার এই অঙ্কের এখন আপাতত মেয়াদ হচ্ছে 75 দিন। তাহলে আমাকে এই 75 দিনের ব্যাংকে 75 দিনের জন্য বাট্টা বের করবে। তাহলে 16% করার পরও আমাকে আবারও ওই 360 দিন দিয়ে অথবা 365 দিয়েও আমরা ভাগ করতে পারি। 360 দিন দিয়ে ভাগ করার পরে যেহেতু ওই নোটের মেয়াদ আর 75 দিন আছে, তাই 75 দিন দিয়ে গুণ করতে হবে। এই ক্যালকুলেশনটা ব্যাংক করবে, করে দেখলো যে 67 টাকা বাট্টা আসে। অর্থাৎ 2049 টাকা মূল্যের যে নোটটি সুদসহ, সেই নোটটির থেকে ব্যাংক 67 টাকা বাট্টা রাখবে। এটি আলিফ ট্রেডার্সের জন্য একটি খরচ আর ব্যাংকের জন্য এটি একটি আয়। তাহলে আমরা বাট্টার মেয়াদ এবং বাট্টা খরচ কীভাবে বের করতে হয় সেটি দেখলাম। তৃতীয় ধাপে গিয়ে আমরা ব্যাংক হতে নগদ প্রাপ্তির পরিমাণ, যেটি আমাদের প্রশ্নে চেয়েছিল বের করতে হবে, যেটি আমাদেরকে, সেটি এখন আমরা তৃতীয় ধাপে গিয়ে নির্ণয় করব। তাহলে ব্যাংক থেকে আলিফ ট্রেডার্স কত টাকা পাবে সেটি কিভাবে বের করব? ব্যাংক থেকে নগদ প্রাপ্তির পরিমাণ হচ্ছে সুদসহ নোটের মূল্য কত ছিল সেখান থেকে ব্যাংক যে বাট্টা কেটে রেখে দিবে সেই বাট্টা বাদ দিলেই অবশিষ্ট যা থাকে সেটি হবে নগদ প্রাপ্তির পরিমাণ। তাহলে আবার যদি রিভিউ করি, যে সুদসহ নোটের মূল্য আমরা বের করেছিলাম 2049 টাকা, সেখান থেকে দ্বিতীয় ধাপে আমরা যে বাট্টা খরচ বের করেছি, অর্থাৎ এই বাট্টা হচ্ছে ব্যাংক কেটে রাখবে। এই 2049 টাকা থেকে 67 টাকা বাদ দিলে অবশিষ্ট যে টাকা দাঁড়াবে 1982 টাকা। এই 1982 টাকাই আলিফ ট্রেডার্স পাবে। তো আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ। প্রয়োজনে তোমরা এই ভিডিওটি আবার শুরু থেকে দেখো। এরপরে যদি কোনো বিষয় বোঝার বাকি থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা দেখব যে প্রাপ্য নোট বিক্রয় সংক্রান্ত জাবেদা, অর্থাৎ প্রাপ্য নোট তো বিক্রি করলাম, কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমরা দেখে আসলাম। বাট এগুলোর যদি জাবেদা জানতে চাওয়া হয় তখন আমরা কিভাবে জাবেদা করব? তো এখানে মূল দুটি জাবেদা রয়েছে, বেসিক
প্রথমত প্রাপ্য নোটে যখন আমরা স্বীকৃতি পাবো, কারো কাছ থেকে প্রাপ্য নোট পাবো, তখন আমাদেরকে একটি জাবেদা দিতে হবে। সেই জাবেদাটি হচ্ছে প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা সাধারণত প্রাপ্য নোট পেয়ে থাকি প্রাপ্য হিসাব থেকে। প্রথমত আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ধারে পণ্য বিক্রয় করে থাকি বা তাকে সেবা দিয়ে থাকি। ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করার কারণে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কাছে আমাদের প্রাপ্য তৈরি হয় বা আর্থিক দাবি তৈরি হয় এবং সেটি প্রাপ্য হিসাবে রূপান্তর হয়। যখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা প্রাপ্য হিসাবটি কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়, তখন সেটি প্রাপ্য নোটে রূপান্তর হয়। তাহলে আমরা প্রাপ্য নোটের স্বীকৃতি পাই কার কাছ থেকে? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তো যখন প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা প্রাপ্য নোট পাবো, তখন প্রাপ্য হিসাবকে কমিয়ে দিতে হবে, প্রাপ্য নোট বাবদ একটি চলতি সম্পদ বৃদ্ধি পাবে। এই জন্য প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য নোটটি ডেবিট হয় এবং প্রাপ্য হিসাবটি ক্রেডিট হয়। দ্বিতীয়ত আমাদেরকে যে বিষয়টি দেখতে হবে, আমাদেরকে যে জাবেদাটি দিতে হবে, সেটি হচ্ছে প্রাপ্য নোট বিক্রয় করলে বা বাট্টা করলে। প্রাপ্য নোট বিক্রয় করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। আমরা আমাদের গত লাস্ট যে আলোচনা ছিল একটু আগে আমরা দেখে আসলাম যে আমরা প্রাপ্য নোট বিক্রয় বাবদ 1982 টাকা পেয়েছিলাম। তো সেটি হচ্ছে আমাদের নগদ টাকা। সেই নগদ প্রাপ্তির জন্য, ব্যাংক থেকে নগদ প্রাপ্তির জন্য আমাদেরকে যে জাবেদা দিতে হবে নগদান হিসাব ডেবিট। এরপরে বাট্টা খরচ ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট। শুরুতে আমরা যে প্রাপ্য নোটের স্বীকৃতি পেয়েছিলাম, প্রাপ্য নোটকে ডেবিট করেছিলাম। যেহেতু ব্যাংকে আমি এই প্রাপ্য নোটটি দিয়ে দিলাম, ব্যাংকে ভাঙালাম, ভাঙিয়ে টাকা নিয়ে নিলাম, তাই প্রাপ্য নোটটি আর আমার হাতে থাকছে না। এজন্য ওই পরিমাণ প্রাপ্য নোটটি ক্রেডিট করতে হবে মূল টাকা ধারা। শুরুতে আমি যেই টাকা দিয়ে প্রাপ্য নোট ডেবিট করেছিলাম 2000 টাকা, ঠিক সেই পরিমাণ টাকা দিয়ে আমাকে প্রাপ্য নোটটি ক্রেডিট করতে হবে। এখন মাঝের যে বাট্টা খরচ, এখানে এটি খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। যখন ডান পাশে দেখা যাচ্ছে নিট বাট্টা খরচ, আমি কিভাবে 18 টাকা পেলাম? আমার নোটের মূল লিখিত মূল্য ছিল 2000 টাকা, কিন্তু ব্যাংক থেকে পেয়েছি 1982 টাকা। এই দুটির পার্থক্য হচ্ছে 18 টাকা। যখন আমি প্রাপ্য নোটের লিখিত মূল্যের চেয়ে কম টাকা পাবো ব্যাংকের থেকে, আমি আবারও বলছি, যখন প্রাপ্য নোটের লিখিত মূল্য, প্রাপ্য নোটের গায়ে যে মূল্য থাকবে, সেই মূল্য থেকে ব্যাংক থেকে কম টাকা আদায় করব, নগদ টাকা পাবো, তখন আমার খরচ হবে, বাট্টা খরচ হবে, নিট বাট্টা খরচ। যদিও আমার ব্যাংক 67 টাকা বাট্টা খরচ রেখেছিল, কিন্তু সেটি আমার নিট ছিল না, কারণ সেখানে আমার সুদও ছিল। 49 টাকা সুদ থাকার কারণে আমার নিট খরচ দাঁড়ালো 18 টাকা। তো আমি এই বাট্টা খরচ কীভাবে বের করব? নোটের যেই গায়ে লিখিত মূল্য 2000 টাকা, সেই 2000 টাকা থেকে আমি ব্যাংক থেকে কত টাকা পেলাম ক্যাশ, সেটি আমি বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকা, যদি আমি কম পাই, কম টাকা ব্যাংক থেকে পাই, তাহলে ওই পরিমাণ কম টাকাই হচ্ছে বাট্টা খরচ, নিট বাট্টা খরচ। যেহেতু এটি আমার খরচ, খরচগুলো ডেবিট করতে হয় জাবেদায়। তাহলে নগদান হিসাব ডেবিট 1982 টাকা, বাট্টা খরচ ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট। আরেকটি ওয়েতে আমরা খুব সহজেই এই টাকাটি বের করতে পারি, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট। আমরা তো ব্যাংক থেকে যে টাকা আদায় করলাম সেখান থেকে দেখেই আমরা নগদান হিসাব ডেবিট করে দিব। আর প্রাপ্য নোটটি শুরুতে আমরা যেই পরিমাণ টাকায় ডেবিট করেছিলাম, ওই পরিমাণ টাকা দিয়ে এখানে ক্রেডিট করব। তাহলে এই ডেবিট থেকে এই ক্রেডিটটা যখন আমি বাদ দিব, তখন আমার 18 টাকা হবে। এরপরে প্রাপ্য নোট বিক্রয় বা বাট্টা করলে যদি প্রাপ্য নোটের লিখিত মূল্যের চেয়ে নগদ বেশি পাওয়া যায়, আমরা একটু আগে যে জাবেদাটি দেখলাম, সেখানে আমরা প্রাপ্য নোটের লিখিত মূল্যের চেয়ে কম টাকা পেয়েছিলাম ব্যাংক থেকে, তাই বাট্টা খরচ হয়েছিল। কিন্তু মাঝে মাঝে অঙ্কের স্ট্রাকচার অনুযায়ী এমন হয় যে আমরা ব্যাংক থেকে নগদ টাকা বেশি পাই লিখিত মূল্যের চেয়ে। যদি এরকম কোনো কেস ঘটে যায়, তখন জাবেদাটি আর আগের মতো থাকছে না, নতুন একটি জাবেদা দিতে হবে। শুধুমাত্র মাঝের যেই বাট্টা খরচটি ছিল ওই জায়গায় পরিবর্তন আসবে, আর বাকি জায়গায় কোনো পরিবর্তন আসবে না। তো আমি যদি লিখিত মূল্যের চেয়ে, আমার প্রাপ্য নোটের গায়ে লেখা ছিল 2000 টাকা, কিন্তু সেই মূল্যের চেয়ে যদি ব্যাংক থেকে নগদ টাকা বেশি পাই,
ক্যালকুলেশন করে যদি দেখা যায় ব্যাংক থেকে আমি বেশি টাকা পেলাম, 2,000 টাকার চেয়েও বেশি, তখন আমার ওই বাড়তি টাকাটা সুদ আয় হিসেবে গণ্য হবে। তো আমি সেটা কিভাবে ক্যালকুলেশন করব? সেটি আমি এভাবে ক্যালকুলেশন করব যে আমি ব্যাংক থেকে পেলাম 2,200 টাকা, কিন্তু আমার নোটের গায়ে লেখা ছিল 2,000 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে দাঁড়ায় 200 টাকা, অর্থাৎ এই 200 টাকা আমি ব্যাংক থেকে বেশি পেয়েছি। আমার নোটের গায়ে যে দাম লেখা ছিল সেই দাম থেকেও আমি ব্যাংক থেকে 200 টাকা বেশি পেয়েছি। এটিকে আমি সুদ আয় হিসেবে গণ্য করব। যেহেতু এটি সুদ আয়, আমরা জানি আয়গুলো ক্রেডিট করতে হয় বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ব্যাংক থেকে আমি বেশি টাকা পেলাম, আমি হিসাব করে ক্যালকুলেশন করে যদি বেশি টাকা পাই ওই টাকাকেই আমি ডেবিট করে দিব নগদানে। এরপরে আমার লিখিত মূল্যের সাথে ব্যাংক থেকে যে নগদ প্রাপ্তি সেটি কম্পেয়ার করে যে অতিরিক্ত টাকা আমি বেশি পেলাম সেটিকে ক্রেডিট করব সুদায় নামে, আর আগের মতোই প্রাপ্য নোটটি ক্রেডিট হবে মূল দামে, অর্থাৎ প্রাপ্য নোটের গায়ে যে লিখিত মূল্য ছিল সেই লিখিত মূল্যে প্রাপ্য নোটটি ক্রেডিট করতে হবে। শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হবে। তাহলে আমরা দুইটা বিষয়, একটি হচ্ছে যখন আমি ব্যাংক থেকে নোটের লিখিত মূল্যের চেয়ে কম টাকা পাবো তখন আমার সুদ খরচ আসবে এই মাঝের যে জাবেদাটি এখানে, আর যখন আমি ব্যাংক থেকে বেশি টাকা পাবো তখন ওই খরচটি সুদ আয়ে রূপান্তর হয়ে যাবে এবং সেটিকে ক্রেডিট করতে হবে। এই জায়গাটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর নগদান ডেবিট এবং প্রাপ্য নোট ক্রেডিট এটি ঠিক থাকবে। তো আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ।